ফেক ভোটার পাবন 56.44% ভুয়ো ভোটার সেখানে বোধহয় রয়েছে। সে কারণে এই 56.44% আবেদন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, কারণ তাদের নথি সঠিক নয়। যে ডকুমেন্টস জমা দিয়েছে সেই ডকুমেন্টস গুলো অরিজিনাল নয়, জাল ডকুমেন্টস। পরবর্তী 2 নম্বরে আছে যে জেলা, তা হচ্ছে মালদা। এখানে আবেদন বাতিল হয়েছে, ভোটার আবেদন যে বাতিলের যদি আমরা হিসেব ধরি শতাংশ হিসেবে, তাহলে মালদায় বাতিল হয়েছে 41.25%। অর্থাৎ এই 41.25%-এর ডকুমেন্টস ঠিক নেই। তারা জাল নথি, ডুপ্লিকেট নথি দিয়ে, ডকুমেন্ট দিয়ে, কাগজ দিয়ে নাম তোলার চেষ্টা করছিল, ধরা পড়ে গেছে। 3 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুর। এখানে 44.81%-এর আবেদন বাতিল হয়ে গেছে। তারাও ধরা পড়ে গেছেন, নকল কাগজ বানিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলতে এসেছিল, ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। উত্তর দিনাজপুর 44.81%। এরপর দক্ষিণ 24 পরগনা, কিছু কম নেই ভাই, 44.68% আবেদন এখানে বাতিল হয়ে গেছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে 44%-এর ওপর মানুষ নকল কাগজ বানিয়ে লাইনে দাঁড়িয়ে আবেদন করেছিল। হাতে নাতে ধরা পড়ে গেছে, নকল কাগজ দেখা হয়ে গেছে, তাদের আবেদন বাতিল হয়ে গেছে পত্রপাঠ। এবার চলে আসুন নদিয়া, 42.11% আবেদন বাতিল হয়ে গেছে, কারণ কাগজে গন্ডগোল রয়েছে, সন্দেহজনক নকল কাগজ বানিয়ে নিয়ে এসেছিল, ধরা পড়ে গেছে। কোচবিহার 44.83%, 44%-এরও বেশি ভোটার যারা আসলে এদেশের হয়তো ভোটার নয়, তারা নকল কাগজপত্র বানিয়ে নিয়ে এসেছিল, আবেদন করেছিল। তাদের এত তারা 7 তাড়াতাড়ি আবেদন করে দিয়েছে, এসআইআর চালু হওয়ার আগেই আবেদন করে দিয়েছে, কিন্তু কাগজপত্রগুলো ঠিক নয়, কাগজপত্রগুলো নকল কাগজ, তাই তাদের আবেদনও পত্রপাঠ খারিজ হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর এই অবস্থাগুলো খুব ভালো করে বুঝতে গেলে আপনাদের জানতে হবে, দেখতে হবে জনবিন্যাস। অর্থাৎ এই যে আমরা বলি সংখ্যালঘু সংখ্যাগুরু, অর্থাৎ কোন জায়গায় সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, অর্থাৎ যাদের সংখ্যা বেশি তারা সংখ্যাগুরু, যাদের সংখ্যা কম তারা সংখ্যালঘু। এবং এই যে আমরা বলি যে সংখ্যালঘু, যারা অল্প কয়েক সংখ্যা রয়েছে, তাদের জন্য নাকি আমাদের শিখিয়ে গেছে আগের 34 বছরের বাম জমানায়, তাদের জন্য রাস্তায় নামো, তাদের দাবি দেওয়া শোনো, তাদের উৎসব, তাদের ধর্মীয় আবেগ, কিন্তু বাকি যারা সকল সংখ্যাগুরু বলে যাদেরকে সামনে রাখা হয়েছে, তাদের কোনো ধর্ম হতে পারে না, তাদের কোনো আবেগ হতে পারে না, তাদের কোনো নিজস্ব পছন্দ অপছন্দ হতে পারে না, এমনকি তারা প্রকাশ্যে নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিতে পারে না। তো সেই যে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর যে সংজ্ঞা আমাদের বামফ্রন্ট শিখিয়ে দিয়েছে এবং তার উত্তরসূরি তৃণমূল কংগ্রেস সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আসলে সেই সংখ্যাটা বাস্তবে কেমন? এই ভোটার তালিকা আবেদন বাতিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য যে আবেদনগুলো, সে আবেদন বাতিল হওয়ার পরে আমি দেখছিলাম 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, অর্থাৎ জনসংখ্যা গণনা করা হয়েছে, অনুযায়ী সেখানকার পার্সেন্টেজ কি ছিল, এই পার্সেন্টেজ এখন কোন জায়গায় পৌঁছেছে সেটা আপনারা অনুমান করতে পারেন। মুর্শিদাবাদ, সেখানে মুসলিমের পার্সেন্টেজ হচ্ছে 66.28%, যদিও রাজ্যে নাকি তারা সংখ্যালঘু। মালদার ক্ষেত্রে জনবিন্যাস অনেক আগে থেকে বদলানো ছিল এবং প্রত্যাশিত আশা করা যায় এই 15 বছরে আরো বদলে গেছে। এখানে 15 বছর আগে পার্সেন্টেজ ছিল সংখ্যালঘু বলে যাদেরকে আমরা বলি, তাদের পার্সেন্টেজ ছিল এখানে 51.27%। 2011 সালের কথা বলছি স্যার, 2011 সালের কথা। এখন 15 বছর পর এই পার্সেন্টেজ আরো বেড়ে গেছে। চলে যান উত্তর দিনাজপুর, সেখানে যাদেরকে আমরা সংখ্যালঘু বলি রাজ্যে, তাদের পার্সেন্টেজ হচ্ছে 49.92%। এটা 15 বছর আগে। চলে আসুন দক্ষিণ 24 পরগনায়। এবার আমরা বলি সংখ্যালঘু এই রাজ্যে, দক্ষিণ 24 পরগনায় আজ থেকে 15 বছর আগে পার্সেন্টেজটা ছিল 35.57। বিগত কয়েকটা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের পরিসংখ্যান যদি ধরি, তাহলে এই পার্সেন্টেজটা এখন প্রায় 15 থেকে 20% বেড়ে গিয়েছে।
চলে আসুন নদিয়া। নদিয়াতে 15 বছর আগে এর সংখ্যালঘু পার্সেন্টেজ ছিল 26.76%। যদি এক্ষেত্রেও তাই, যদি 2021 এবং 2024 আমরা বিধানসভা এবং লোকসভা দুটো ক্রমান্বয়ে তার পরিসংখ্যান দেখি, সেখানে জনবিন্যাস দেখি, তাহলে সেই জনবিন্যাসও কিন্তু প্রভাব পড়েছে এবং নদিয়াতেও কিন্তু সংখ্যালঘু পার্সেন্টেজ বেড়েছে। কোচবিহার 2021 অনুযায়ী সেখানে ছিল 25.54% সংখ্যালঘু। এবার যদি ভোট বৃদ্ধির হিড়িকটা আমি বলি, কিভাবে ভোটার বৃদ্ধি হলো, তাহলে একটা জায়গায় পরিসংখ্যান দিলে আপনি বুঝতে পারবেন যে এই ভোট বৃদ্ধির হিড়িকটা কিভাবে বাড়ছে। আমি খুব ভালো করে বুঝিয়ে বলবো আপনাদেরকে। এই ভোট বৃদ্ধির হিড়িক যদি শুরু করা যায়, তাহলে কোচবিহার থেকে এই লাস্ট ইলেকশন গুলো হয়েছে, অর্থাৎ এই 2021 বিধানসভা লাগু হলো কি হলো না, 10 লাখ আবেদন পড়ে গেল, তার মধ্যে 4 লাখের উপর আবেদন ভুয়ো বলে বাতিল হয়ে গেল, কারণ নকল কাগজ জমা দিয়ে আবেদনগুলো করা হয়েছিল। কাদের মনে ভয় রয়েছে, কাদের মনে সংশয় রয়েছে যে তারা সঙ্গে সঙ্গে জুলাই মাস থেকে শুরু করেছেন আবেদন পাঠাতে, তাও হচ্ছে নকল কাগজ নিয়ে। বিরোধী দল নেতা অভিযোগ করেছিল, সে সময় অনেকেই গুরুত্ব দেননি, যে জেলায় জেলায় নাকি ডোমিসাইল সার্টিফিকেট বিক্রি হচ্ছে, জেলায় জেলায় নাকি বার্থ সার্টিফিকেট বিক্রি হচ্ছে, স্কুল পাশ করার সার্টিফিকেট বিক্রি হচ্ছে, ভুয়ো নথির জন্য শুধুমাত্র জাল নকল কাগজ সাবমিট করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করে বাতিল হয়েছে 40% উপর আবেদন। তাহলে কোথাও বোঝা যাচ্ছে যে আসল সমস্যাটা কাদের, কেন এসআইআর নিয়ে এত বুক ধুকপুকানি হচ্ছিল। এই নিয়ে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী আলোচনা। তবে তার আগে একটা ব্রেকিং নিউজে নজর রাখি। আগামী 10ই সেপ্টেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হতে চলেছে। আগামী 10ই সেপ্টেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক। 36 জন সিইওর সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। প্রত্যেক রাজ্যের সিইও সেখানে জমা দেবেন একাধিক রিপোর্ট, যে রিপোর্টগুলো নিতে বলা হয়েছিল তাদেরকে, সেই রিপোর্ট জমা দেবেন এবং বিভিন্ন রাজ্যের সিইওরা সেই রিপোর্ট তারা নিজেরাই সেখানে পেশ করবেন। সেই রিপোর্টের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র এসআইআর পশ্চিমবঙ্গ নয়, আমি যেরকম আগেই জানালাম যে গোটা দেশেই এসআইআর এর কাজ শেষ হবে এবং তার আগে 10ই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অত্যন্ত জরুরি বৈঠক, যে বৈঠকে থাকবেন 36 জন সিইও। 36 জন সিইও থাকবেন এই বৈঠকে এবং প্রত্যেকেই জমা দেবেন তার নির্বাচনী যে দায়িত্ব রয়েছে, তার অধীনে থাকা যে জায়গা রয়েছে সেখানকার সেই রাজ্যের ফাইনাল রিপোর্ট, যার মধ্যে আশা করা যাচ্ছে অনেক পরিসংখ্যান থাকবে। এই তথ্যগুলো থাকবে যে কত আবেদন আসছে, কত আবেদন বাতিল হচ্ছে, কত ভুয়ো আবেদন পড়ছে, কত ভুয়ো মৃত নাম ভোটার তালিকায় জল করছে। অতএব কারণটা স্পষ্ট। আর এগুলো নিয়ে যে প্রশ্নগুলো নিয়ে আজকে শুরু করব সোজাসুজি স্বর্ণালী, খুব স্পেসিফিক্যালি, যে আসলে বাংলায় এই এত পরিমাণ ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলাতে চাইছে কারা, কোন স্বার্থে, এবং এই জনবিন্যাস একবার বদলে ফেললে তারপরের ধাপটা কি, দেশ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করা। আমি প্রশ্নগুলো আবার নেব ঠিক 10 মিনিটের মাথায়। তবে তার আগে আলাপ করলে এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র শতরূপা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, স্টুডিওর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রত্যেকে সাউথ রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করবো আজকে সাংবাদিক রক্তিম দাসকে দিয়ে। রক্তিম বাবু এখানে একাধিকবার এসেছেন, এই স্টুডিওতে বিভিন্ন আলোচনায় তিনি দায়িত্ব সহকারে দাবি করেছেন যে জনবিন্যাসের বদল হচ্ছে, ভয়ঙ্কর রকম ভাবে হচ্ছে, এবং শুধু তাই নয়, জায়গায় জায়গায় নাকি নকল কাগজ বিলি করা শুরু হয়ে গিয়েছে, তার নাকি আমাদের রেড চার্টও তৈরি হচ্ছে বলে আমাদের কাছে খবর এসেছিল সূত্র মোতাবেক। আমরা একাধিকবার আলোচনা করেছি। আজ তো প্রমাণ হয়ে যাচ্ছে রক্তিম বাবু, 4 লাখের উপর আবেদন বাতিল হয়ে গেছে। 4 লাখের উপর আবেদন নির্বাচন কমিশন ক্যান্সেল করেছে শুধুমাত্র এই জন্য যে আবেদনগুলো নকল নথি জমা দেওয়া হয়েছে। ভাবা যাচ্ছে, নকল নথি জমা দিয়ে আবেদন করেছে। 10 লাখ আবেদন, মাত্র 6 লাখ গৃহীত হয়েছে, 4 লাখের উপর আবেদন বাতিল হয়ে গেছে। অর্থাৎ সেই সময় আমরা যে আলোচনাগুলো করছিলাম যে জাল ডোমিসাইল, জাল বার্থ সার্টিফিকেট, জাল স্কুল পাশ করা সার্টিফিকেট, ম্যাট্রিক সার্টিফিকেট, এগুলো তার মানে তৈরি হচ্ছিল জেলায় জেলায়। একদমই ঠিক, কারণ